বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 টেলিভিশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক, সাপ্তাহিক মুক্তির কথা অনুষ্ঠানে। আজকের এই অনুষ্ঠানে আমরা যে বিষয় আলোচনা করব সেটি হলো ডাকসু নির্বাচনে বৈপ্লবিক পরিবর্তন এবং জাতীয় রাজনীতিতে এটার প্রভাব, এবং একই সাথে আমরা আলোচনা করব গতকাল ঘটে গেল বিশ্বে একটা আরেকটি বৈপ্লবিক ঘটনা। নেপালের, আমাদের প্রতিবেশী দেশ নেপালে জেনজিদের অভ্যুত্থান, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পলায়ন। এই বিষয়টাতে আমরা আলোচনা করার জন্য এই স্টুডিওতে তিনজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার সর্বডানে আবু রুশদ, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নাল, স্বাগত রুশদ। আমার ডান পাশে আছেন ডক্টর মোবারক হোসেন, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এবং প্রাক্তন ছাত্র শিবিরের সভাপতি। আপনাকে স্বাগত, ধন্যবাদ। আমার বাম পাশে আছে আহমেদ সৈকত, তরুণ ও উন্নয়ন কর্মী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সে প্রথম শ্রেণীতে পাশ করেছেন। আপনাকেও স্বাগত অনুষ্ঠানে। আমি শুরু করব আবু রুশদ থেকে। আবু রুশদ, আমাদের শুরুতেই যে বলেছি বৈপ্লবিক একটা উত্থান বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের। আপনার দীর্ঘ সাংবাদিকতা জীবনে একই সাথে আপনার একটা মিলিটারি ব্যাকগ্রাউন্ডও আছে। এই সংগঠনটি, যাকে আমরা গত 16টি বছর যাদের অস্তিত্ব ছিল না, যেখানে পারে সেখানেই ধরে, ভালো মানুষকে শিবির বলে ধরে নিয়ে যায়, নামাজ পড়তে গেলে ধরে, ঘরের ভিতর থেকে ধরে, অফিস নাই, আদালত নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে কিভাবে এক বছরের ব্যবধানে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ডাকসুতে এরকম বৈপ্লবিক একটা পরিবর্তন আনলো? আপনি কি মনে করেন? আপনি স্যার যেটা বললেন যে এই যে তাদের উপরে যে নিবর্তন বা নির্যাতন, এটাই হচ্ছে তাদের জাগরণের মূল জিনিস আর কি। পৃথিবীতে দেখা গেছে যে যেখানে এরকম হয় এটার একটা কাউন্টার রিয়াকশন হয়। আচ্ছা, এখন আমি সেটা এই ব্যাপারটা আসার আগে বলি যে গতকালকে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটাতে তো কোনো গোয়েন্দা নজরদারি ছিল না, কোনো মারামারি ছিল না, কিরিচ ছিল না, পিস্তল ছিল না, বা আগে যেটা আমরা দেখতাম শেখ হাসিনার সময়ে যে প্রত্যেকটা জিনিস সরকার প্রভাব বিস্তার করতে চেষ্টা করতো, ছাত্র লীগের মাধ্যমে একটা মাস্তানি করার চেষ্টা করতো, যেগুলো কিছু ছিল না। হ্যাঁ, কিছুটা অস্থিরতা ছিল, আপনার ছাত্রদল, শিবির বা অন্যান্য ইয়ের মধ্যে কথা কাটাকাটি ছিল, বিভিন্ন অভিযোগ ছিল, পাল্টা অভিযোগ ছিল, যেটা স্বাভাবিক, কেননা দীর্ঘদিনের পরে একটা নির্বাচন হচ্ছে। তো সেই হিসেবে আমরা বলবো যে নির্বাচনটা একটা উৎসব মুখর পরিবেশে হয়েছে, এবং যেই বাচ্চারা, যেই তরুণ যুবকরা, ছাত্ররা এখানে ভোট দিয়েছে, তারা কিন্তু গত 17 বছরে তারা ভোট দেয়নি, কারণ তাদের বয়স হয়নি তখন। তারা বড় হয়েছে আওয়ামী লীগের আমলে, শিশু অবস্থা থেকে তারা এসছে, এটাই হয়তো তাদের জীবনের প্রথম ভোট। সুতরাং তারা একটা আলাদা অ্যাডভেঞ্চার, একটা চার্ম নিয়ে আসছে ভোট দিতে, সেটাকে আমরা স্বাগত জানাই। সেখানে কে জিতেছে তার থেকে বড় হচ্ছে যে এই পরিবেশটাকে স্বাগত জানাই। এবং আমি আরো বলি যে একটা গণতান্ত্রিক পরিবেশ যখন ফেরত এসছে, তখন শিবির জিতলো না, ছাত্রদল জিতলো নাকি বামপন্থী জিতলো, সেটাও আমার কাছে বড় বিষয়। আমার কাছে বড় বিষয় হচ্ছে যে জিতেছে তাকে আমরা স্বাগত জানাচ্ছি, তাকে শুভেচ্ছা জানাচ্ছি। তার কারণ এটা ছাত্রদের ভোটের ফলে হয়েছে, এটা কোনো চুপিসারে হয়নি, রাতের অন্ধকারে হয়নি, মারামারি করে হয়নি। এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এই জিনিসটাকে আমাদের দেখতে হবে। এখন শিবিরের ব্যাপারটা কেন এখানে আসলো, সবাই একটা আবহ তৈরি করার চেষ্টা করে। আমি নিজে কিন্তু জামাত ইসলামের সমর্থক না, এটা আমি প্রকাশ্যেই বলি। আমি জাতীয়তাবাদী সমর্থক, আমার রাজনৈতিক পরিচয় আমি লুকাই না। কিন্তু বিষয়টা হচ্ছে যে শিবিরের যে প্লাস পয়েন্ট, সেই প্লাস পয়েন্টটা হচ্ছে যে গত 5 আগস্টের পরিবর্তনের পর তারা কিন্তু প্রিসাইসলি, আমি লক্ষ্য করতাম, আমি নিজে লক্ষ্য করেছি যে তারা একদম তাদের মেধাগুলোকে খাটিয়ে যেসব জায়গায় টার্গেট করা দরকার, যা করা দরকার, যে আমাদের সামনে যদি একটা নির্বাচন আসে আমরা কি করব, আমাদের সামনে যদি একটা প্রতিপক্ষ আসে আমরা কি করব, আমাদের সামনে যদি একটা ন্যারেটিভ আসে সেই ন্যারেটিভটার আমরা পাল্টা কি করব, এর সাথে আছে তাদের টেকনোলজিক্যাল নো হাউ। তারা, আপনি দেখেন যে তারা সাইবার যে অ্যাটাকটা হয়েছে ছাত্রদলের অনেকে বলবে যে এটা তো ভালো না। হ্যাঁ, আমিও বলছি ভালো না, কিন্তু এটা কিন্তু আরেকদিকে যদি আপনি দেখেন যে এই ক্যাপাবিলিটিটা কিন্তু অনেক অর্জন তারা করেছে, ক্যাপাবিলিটি কিন্তু ভালো, এটাকে আমরা আমি স্বাগত জানাই। এবং আমি আরো আশা করব যে অন্যান্য যে দলগুলো আছে তারা এখানে পারঙ্গমতা তাদের তৈরি করুক, এই জিনিসগুলো দরকার। আচ্ছা, এখন তারা যে এই যে কাজগুলো করেছে, আপনার নিজেদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেছে, আপনারা প্রতিটা ছাত্রছাত্রীর কাছে গিয়েছে যে তাদের ব্যাপারে যে ভয়টা আছে মানুষের, যে এরা যদি ক্ষমতায় আসে একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, মেয়েদেরকে কি করবে, মেইন ইস্যুটা হচ্ছে ওই জায়গায়, তারপরে এদের ব্যবস্থাপনাটা কি হবে, এই যে বিষয়গুলো আছে।
তো এই বিষয়গুলো তো আপনি উড়িয়ে দিতে পারবেন না, সবাই এটা বলে, বিশেষ করে বামপন্থীরা এগুলো কন্টিনিউয়াস বলছিল যে এরা আসলে তো এই মেয়েদেরকে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে বোরখা ছাড়া চলতে দিবে না। কালকে দেখেন আপনি যখন ভোটের লাইনে, সেখানে কিন্তু জিন্সের প্যান্ট পরা মেয়েও ছিল, বোরখা পরা মেয়েও ছিল, নিকাবধারী মেয়েও ছিল, হিজাবি ছিল, তো প্রার্থী একজন মেয়ে আছে। এগুলো নিয়ে এখন হচ্ছে, হ্যাঁ, এখন দেখা দরকার যে এটা একটা একদিকে ভালো আমি মনে করি যে তারা তো গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে, এখন তাদের দেখাবার পালা যে তারা একটা ব্যবস্থাপনা কিভাবে দায়িত্ব পেলে পালন করতে পারে। যেভাবে তুরস্কের যে প্রেসিডেন্ট এরদোগান সাহেবকে কি পরিমাণ সংগ্রাম করতে হয়েছে, আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ায় কি পরিমাণ সংগ্রাম করতে হয়েছে, তারপরে তারা দেশটা চালিয়েছে। আমি আশা করব যে তাদের রাজনৈতিক ব্যাপার নিয়ে আমার উচ্চবাচ্য নেই, তার কারণ এটা তাদের আদর্শ, এটা আমার আদর্শ নয়। কিন্তু আমি চাইবো যে আমার আদর্শের উপরে তারা আঘাত যেন না করে, অন্যের আদর্শের উপরে যেন আঘাত না করে। এমনকি যারা তাদের কথা, তারা ধর্মভিত্তিক রাজনীতি করেন, যারা ধর্ম মানেন না, যারা নাস্তিক মানে কিন্তু পরমত সহিষ্ণুতা, এগুলো তারা দেখাবেন, তো তাই বলে, সেটা তারা প্রমাণ করে দেখাবে, এটা আমরা আশা করব। এবং এরদোগান বা এরকম রাজনৈতিক দল নেতৃত্ব যেভাবে পৃথিবীর সামনে দেখিয়েছেন যে না, তারা সহনশীলতার মাধ্যমে একটি সুশাসন কায়েম করতে পারেন, আমরা তাদের কাছ থেকে সেটা চাই যে বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা তারা সেভাবে রাখবেন। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আমরা যদি তাদের দিকে লক্ষ্য রাখি, আমি তাদের একটা সমালোচনা করতে চাই, সেই সমালোচনাটা আশা করি তারা সেটাকে পজিটিভলি নেবেন। আমি সমালোচনাটা আপনার কাছে পরে শোনাবো, তার আগে আরেকটা জিনিস জানতে চাই আপনাকে। আপনি তো শুধু তাদের গুণাবলীর কথাগুলোই বললেন যে তারা এই কারণে তারা জিতে গেছে, আপনি তাদের অপোজিশনে যারা ছিল তাদের কি কোনো কারণ নাই তাদের এই জিতিয়ে ফেলার জন্য? স্যার, এটার কারণটা হচ্ছে কি, সবচেয়ে বড় কারণটা আপনি প্রথমে বলে দিয়েছেন শুরুতে। 17 বছর এই বাচ্চা, ওরা যখন শিশু ছিল তখন থেকে তারা দেখে এসছে যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, তাদেরকে এই ন্যারেটিভটা তৈরি করা হচ্ছে ধর্মের বিরুদ্ধে, মানে এরা ধর্মীয় রাজনীতি করে বলে। তারপরে তাদের মেয়েদেরকে হিজাব পরে বলে বা বোরখা পরে বলে তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে। সুতরাং এটার একটা কাউন্টার, একটা প্রোডাক্টিভ একটা জিনিস আছে, এটা তাদের উঠার একটা বড় কারণ। স্বাধীনতা বিরোধী বলে এই আসছি স্যার আমি। এখন কথাটা হচ্ছে যে এই জিনিসটা তো আওয়ামী লীগ করেছিল ততদিন। আমি বলবো যে অন্যান্য যারা এখানে নির্বাচনে অংশ নিয়েছে, বাচ্চা ছাড়া অন্যান্য রাজনীতি, বিশেষ করে আমি এটা ছাত্র দলের কাছে আশা করিনি যে তারা ওই একই ন্যারেটিভের মতো করে এটাকে দাঁড় করাবে, বলবে যে এরা স্বাধীনতা বিরোধী। আমি এই জিনিসটাকে বাংলাদেশ থেকে দূর করে দিতে চাই। কেন দূর করে দিতে চাই? তার কারণ আমাদের বয়স হয়ে গেছে, আমরা তো আগের প্রজন্ম, আপনারও বয়স হয়ে গেছে, এনারা থাকবে, এদের থেকে ছোট যারা আছে তারা দেশটাকে চালাবে, এগিয়ে নিয়ে যাবে। আজকে 54 বছর হয়ে গেছে আমাদের স্বাধীনতার। ভিয়েতনামের সাথে আমেরিকার যুদ্ধ হয়েছে, আমেরিকার নৌঘাঁটি ভিয়েতনামে আছে, আমেরিকার সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে ভিয়েতনামে। আমাদেরকে এই জিনিসগুলো বাস্তবতা মানতে হবে। আর এই যে স্বাধীনতা বিরোধী বলা এই বাচ্চাগুলো তো এই দেশে জন্ম নিয়েছে, এই বাচ্চাগুলো তো পাকিস্তানে জন্ম নেয়নি, ভারতেও জন্ম নেয়নি, এই বাচ্চাগুলো এখানে লেখাপড়া করেছে, তারা পরে যুবক হয়েছে, যুবতী হয়েছে, তারা এখানে এসছে, তারা এক ধরনের জীবন চায়। আচ্ছা, এখন যদি তারা মনে করে যে লেটস সি ধর্মীয় একটা রাজনীতি আমাদেরকে কি ধরনের এসেন্স দেয় আমরা দেখি, তারা মনে করতে পারে। কিন্তু এটা অনেকে হয়তো সরাসরি শিবির করে না। এখন আপনি যেটা বলছেন যে অন্যরা কি দায়ী নয়, অন্যরা দায়ী হচ্ছে ওভাবে। এই যে আবার আপনার যে বিশেষ করে যে বামপন্থী যারা ছিল তারা এমন উগ্র আচরণ শুরু করলো, আমি ওইটাকে আবার বলবো যে সেকুলার উগ্রবাদিতা। এই উগ্রবাদিতা, এটার আবার কাউন্টার একটা। আবার আসবো তোমার কাছে। আমি এই জেনজির একজনকে প্রশ্ন করে সংক্ষেপে উত্তর দিতে হবে। এই উত্থান, বৈপ্লবিক একটা পরিবর্তন, যেটা একটা অবাক করা বিষয়, সংক্ষেপে তোমার অভিমত কি? আহমেদ সৈকত। থ্যাংক ইউ স্যার। জেনারেশন জি অথবা জেনজি, এটাকে বলি আমরা জুমার। এই জুমাররা সব কিছুকে খুব বেশি সিনিক্যালি দেখে। যদি বলি যে তারা জেনারেশন বুমার যারা ছিল, তারা সবসময় অনেক কিছু প্রডিউস বা বুম করা, অনেক বেশি বাড়ানোর কথা, কিন্তু জুমার হচ্ছে সবসময় কোয়ালিটির দিকে তাকায়। তাদের যে রাজনৈতিক বয়ান, কে সুন্দর করে কথা বলছে, কে সবচেয়ে বেশি ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করছে, সেটার দিকে তাকায় তারা। কোয়ালিটি অর্থাৎ কে কত বেশি নিয়ে আসছে সেটার দিকে তাকায় না, অর্থাৎ অনেক বেশি টাকা, অনেক বেশি লুক দেখে না। সো জেনজি এটার দিকে তাকিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই বিষয়টা হবে। এবং দেশের বাইরেও নেপালে আমরা, নেপালের কথা এখন তোমার যাচ্ছে না, তুমি সেখানে তুমি আমাকে বলো, তুমি যে জেনজি বলো, জেনজির মধ্যে শিবির যেমন পড়ে, ছাত্র দলও তেমন পড়ে,
ঠিক একইভাবে ছাত্র ইউনিয়ন মৈত্রী, আরো বামপন্থী সংগঠন এনসিপি, তারাও তো পড়ে জেনজির মধ্যে। কিন্তু এখানে শিবিরের এই উত্থানটা বাকিদেরকে ছাপিয়ে অনেক উপর উঠে এর গেল। প্রধান কারণ হচ্ছে গত 16টা বছর যে কাউকে যে কোনোভাবে হয়রানি করা হয়েছে তাকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে, আচ্ছা, কোনো ধরনের ক্রস চেক ছাড়া। তুমিও তো জেলে যে গিয়েছিলে। আমি নিজেও জেলে গিয়েছিলাম 2013 সালের অগাস্ট মাসে। আমি জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, দেলোয়ার হোসেন সাইদি, তারপর হচ্ছে বিএনপি একজন ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী, ওনাদের সাথে আমি একই সাথে ছিলাম, একই সেলে ছিলাম, পাশাপাশি সেলে ছিলাম। তো অত্যন্ত নির্মম শিবিরের সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ছিলাম, বিএনপি সবার সাথে ছিলাম, যার ফলে ওখানে তাদের সাইকোলজি আমি বুঝতে পেরেছি। সেটা হচ্ছে তারা তখন থেকেই নিজেদেরকে প্রিপেয়ার করছিল কিভাবে আওয়ামী লীগ চলে গেলে তারা নতুন করে বয়ান তৈরি করবে। তাদের বয়ানটা হচ্ছে তারা জেনজির সাথে নিজেকে সর্বোচ্চ ভালোভাবে অ্যালাইন করবে, এবং সেই অ্যালাইনমেন্টটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখলাম। ধন্যবাদ আমার সৈকত। এবার আমরা আসব যে সাবজেক্টে কথা বলছি তাদেরই একজন প্রতিনিধি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন সভাপতি এবং বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর মোবারক হোসেন। আপনি তো সেই কঠিন সময়ে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ব দিয়েছেন, যখন গুম খুন ঘরে ঘরে চলছিল। সেই একটা কঠিন সময়ে আপনারা দেশে আপনাদের অস্তিত্ব ছিল না বলেই মনে হচ্ছিল। এরপর যে আপনি সভাপতি হিসাবে আপনার কাছ থেকে কংক্রিট কয়েকটা কথা শুনতে চাই। কিভাবে আপনারা এই ছাত্রছাত্রীদের মন জয় করলেন, 40,000 ছাত্রছাত্রীকে মন জয় করে আজকে একটা বিপুল একটা বিজয় অর্জন করলেন, বলুন প্লিজ। জি, ধন্যবাদ আপনাকে। বিজ্ঞ আলোচক মন্ডলী আছেন, আসলে আপনি শুরুতেই অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন যে আমাদের গত 17 বছর জেল, জুলুম, নির্যাতন, এমন কোনো হেন কাজ নাই যেখানে আপনি বলছেন বিয়ের অনুষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এবং টুপি পরলে, দাড়ি রাখলে, টাকনো নিচে কাপড় পরলে, গাড়িতে উঠলে, যেখানে যাকে পায় সবাইকে শিবির হিসাবে ট্যাগ দিয়ে ধরার একটা সরকার একটা বিশাল একটা ফেসিবাদী চিন্তা নিয়ে কাজ করেছিলেন। আসলে মানুষ কিন্তু এখন বর্তমানে যুগের যে ইয়াং জেনারেশন, তারা ইন্টেলেকচুয়াল চ্যালেঞ্জ এবং টেকনিক্যাল চ্যালেঞ্জ এবং তারা সমসাময়িক যে চ্যালেঞ্জগুলো আছে তারা কিন্তু ফেস করে অভ্যস্ত, এবং তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী। তারা ফিল করেন যে তারা বুঝেন, আসলে হয়তো এতদিন বলতে পারেন নাই। আপনি দেখেন যে ইতিহাসে, বাংলাদেশের ইতিহাস তথা পৃথিবীর ইতিহাস, আমি মনে করবো যে গত যে ডাকসু নির্বাচন হয়েছে সেটা আনন্দদায়ক, এবং আপনার ছাত্রছাত্রীদের বিভিন্ন ওই যে ক্যামেরায় যারা সাংবাদিকতা ছিলেন দেখছেন যে তারা উৎসবমুখর পরিবেশে, অনেকে মনে করছেন যে এটা ঈদের দিন, মনে করছেন যে ঈদের দিনের মতো আনন্দদায়ক পরিবেশে তারা ভোট দিতে পেরেছেন, এবং এত সুশৃঙ্খলভাবে, এত সুন্দরভাবে। মানে আপনার অন্যান্য সময় যে ইলেকশনগুলো হয়, যেমন এখানে আর্মস থাকে, অন্যান্য জিনিসপত্র, তারপরে মারামারি, কাটাকাটি, বিভিন্ন ধরনের হয়রানিমূলক থাকে, কিন্তু গতকাল জি জি এটা চমৎকার, আমাদের পূর্ব বক্তা বলেছেন যে এটা চমৎকারভাবে হয়েছে। এটার মূল বিষয়টা আমার যেটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের জুলাই বিপ্লবের একটি প্রতিফলন ঘটেছে। কারণ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকেই কিন্তু জুলাই বিপ্লবের শুরু হয়েছে, উৎপত্তি হয়েছে। সেখানে ছাত্রদের একটা তরুণ প্রজন্মদের একটা বড় তাদের আকাঙ্ক্ষার স্বপ্নতায় তারা তৈরি হয়েছে। তারা দেখছেন যে এখানে যারা জুলাই বিপ্লবে ভূমিকা পালন করছেন, যারা একটি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করছেন, এবং যারা এই ছাত্রদের আকাঙ্ক্ষা ফিল করতে পারবেন, যারা তাদের সেই এনভায়রনমেন্ট তৈরি করতে পারবে না, বিশেষ করে, এবং ছাত্র শিবিরের ব্যাপারে যত ধরনের নেগেটিভ ট্যাগ দেওয়া দরকার সবগুলো দিয়েছে, সেইটা শিক্ষার্থীরা পজিটিভ হিসাবে দিয়েছে। আপনি দেখলেন যে শেখ হাসিনার বিদায় হয়েছে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানে কিন্তু বিদায় হয়েছে। আসলে একজন ব্যক্তি যারা আসলে রিয়েলি সত্যটা মানুষকে গোপন রাখা যায় না, সত্য অটোমেটিকলি প্রকাশ হয়ে যায়। কারণ ছাত্র শিবির কি জিনিস এখন জাতি দেখতে পেয়েছে। ছাত্র শিবির যেমন আমাদের আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়ার পরে সাদিক কায়েম ফরাদ যেটা বলছেন যে এটা আমাদের নিজেদের বিজয় না, এটা হচ্ছে আমাদের সাধারণ শিক্ষার্থীদের একটা বিজয়, এটা জুলাই আন্দোলনের একটা বিজয়, এবং এই বিজয়টা হচ্ছে এই দেশের মানুষের প্রত্যাশার একটা প্রতীক পূর্ণ হয়েছে। তো আর তার বিপরীতে যারা মানে চিন্তা করছেন যে হুমকি দিয়ে ধমকি দিয়ে অথবা কোনোভাবে এটাকে ঠেকানো যায় কিনা, আসলে ছাত্র জনতা এবং গণজোয়ার যখন তৈরি হয়ে যায় আসলে কোনোভাবে ঠেকানো যায় না। এটা অনেকভাবে চেষ্টা করা হয়েছে কিন্তু এটা পারে নাই। আচ্ছা, আপনাদের তো অনেক গল্প শুনি, আপনাদের লোকেরা, আপনাদের ছাত্র ছাত্রী যারা আপনারা
একটা অবাক করার বিষয়, একজন চাকমাও আপনাদের দল থেকে নির্বাচিত হয়েছে জি জি। এবং বিভিন্ন জায়গায় অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আপনারা টেনে নিয়ে আসছেন। তাহলে কি আপনাদের যে ইসলামিক সিলেবাস, বিভিন্ন বিষয়গুলো আপনাদের যে ট্রেনিং এর ব্যাপার স্যাপার আছে, এটা কি কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি করে না তাদের জন্য? না, ধন্যবাদ। এইটা আমাদের রাজনীতির সাইডটা হচ্ছে এক সাইড, এটা একটা জোটগত হয়েছে, সেখানে চাকমা আছে, পরে আমাদের অন্যান্য দলগুলো ছিল, সেটা জোটগত কারণে হয়েছে, সেটা বৃহত্তর স্বার্থে এবং সাধারণ ছাত্রদের কল্যাণ নিয়ে, এবং এরা যেন সুন্দরভাবে সবাইকে নিয়ে, এটাও একটা ঐক্যের পথ। আপনারা অনুষ্ঠান যেটা মুক্তির কথা, সেটা হচ্ছে যে একটা মুক্তির জন্য হচ্ছে সামষ্টিক প্রচেষ্টা দরকার, সেটা যে একটা ঐক্যের মাধ্যমে একটা সমাধান পাওয়া যায়, সেটা কিন্তু আমরা আমাদের ছাত্র শিবির সেটা কিন্তু একটা উদাহরণ স্থাপন করছেন। আমরা যদি বাংলাদেশকে আগামী দিনে একটা ঐক্যের পথে একটি সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য আমরা এগিয়ে যেতে পারি, অতীতকে ভুলে গিয়ে, মানে একজন বিশিষ্ট ব্যক্তি বলছিলেন, মনে পড়ছে যে উনি বলছেন যে আই এম নট এফ্রেড অফ টুমরো বাট আই হ্যাভ সিন ইয়েস্টারডে, আই লাভ টুডে। যে আমরা ভবিষ্যৎ নিয়ে ভীত নই, বাট আমরা গতকালকে দেখেছি, অতীতকে দেখেছি, আর অতীত থেকে যদি শিক্ষা নিয়ে আগামী দিনে আমরা চলতে পারি, তাহলে আমরা একটা আলোর পথ দেখাইতে পারবো জাতিকে। ছাত্র শিবির আগামী দিনে জাতিকে একটা আলোর পথ দেখানোর জন্যই সেই পরিবেশ তৈরি করছে। আলহামদুলিল্লাহ জাতি দেখতে পারবে, এবং এই নির্বাচনের কারণে, এইভাবে সুষ্ঠু নির্বাচনের কারণে জাতি কিন্তু আগামী দিনে একটা বড় নির্বাচনও এটা একটা ভালো একটা মডেল তৈরি করেছে, সেটা ছাত্র শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা ছাত্র প্রশাসনকে ধন্যবাদ জানাই যে একটি সুষ্ঠু আপনি তাহলে আজকে যে নির্বাচনটা হয়ে গেল, বিগত নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে সন্তুষ্ট পুরোপুরি? না, আইন শৃঙ্খলা বাহিনী আরো স্ট্রং হওয়া দরকার ছিল, আরো স্ট্রং হওয়া দরকার ছিল, যেখানে টুকটাক কিছু ঘটনা ওনারা ঘটানো দেখবেন, আপনারা মিডিয়াতেও দেখছেন যে টিএসসিতে কেন্দ্রটা অনেকক্ষণ বন্ধ ছিল, সেখানে একটা পরিবেশ তৈরি হয়েছে। তো সেক্ষেত্রে তারা চেষ্টা করেছেন, তবে এই পরিস্থিতিটা ঠেকানোর জন্য যারা এরকম চক্রান্ত ষড়যন্ত্র করার চেষ্টা করছে, সেটা যদি আগে থেকে আরো প্রিপেয়ার থাকতো, তাহলে হয়তো এটাও হইতো না, আরো ছাত্রছাত্রীরা নির্ভয়ে ভোট দিতে পারতেন। তারপরেও দেখবেন যে ইতিহাসে প্রায় 80%-এর উপরে ছাত্ররা ভোটে অংশগ্রহণ করেছে। জি, সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, স্বাগতম আবারও আমাদের মুক্তির কথা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ডাকসু ইলেকশন নিয়ে। এবার আমরা আলোচনা করব এই যে ডাকসু ইলেকশনে একটি নতুন দলের যে সর্বশক্তি নিয়ে আবির্ভাব হলো, এটা বাংলাদেশের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে। আমরা সবার কাছ থেকে সংক্ষেপে এটা শুনবো। প্রথমেই জেনজির কাছে চলে যাব। জেনজি, তুমি বলো কিরকম প্রভাব বিস্তার করতে পারে আগামী নির্বাচনে? আসন্ন জাতীয় নির্বাচন হবে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কি মনে করো এটা এই নির্বাচনের বিজয়টা জামাতকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে? হ্যাঁ, অবশ্যই। এর কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র, রাইট? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো কিছু হচ্ছে সেটা সারা বাংলাদেশের মানুষ দেখে আছে, এমনকি দেশের বাইরে বাংলাদেশে যারা অন্যান্য বিদেশি আছে তারাও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকিয়ে আছে। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকে বলতেছিল যে ধর্মীয় উগ্রবাদীরা দখল করে নিবে বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বলছিল যে স্যারের কথার সাথে আমি একমত, যে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম অর সেকুলার ফান্ডামেন্টালিজম, অর্থাৎ ধর্মীয় অথবা সেকুলার ফান্ডামেন্টালিজম কোনোটাই সমাজের জন্য ভালো না। সো জামাত শিবির যারা সবসময় এই ট্যাগিংয়ের শিকার হয়েছে যে তারা ধর্মীয় উগ্র মৌলবাদী এবং তারা নারীদেরকে যথাযথভাবে সম্মান করবে না, তারা হিজাব পড়তে বাধ্য করবে, এই সমস্ত বিষয়গুলোর বাইরে গিয়ে তারা জয়ী হয়েছে। তারা এই বিষয়টা কিন্তু জাতীয় নির্বাচনে, বিশেষ করে আমি যদি বলি একেবারে মেইন স্ট্রিম মার্জিনালাইজড কমিউনিটি, সমাজের সর্বোচ্চ থেকে সর্বনিম্ন প্রত্যেকটা জায়গাতে প্রভাব ফেলবে। এবং ইতিমধ্যে মানুষ বলাবলি শুরু করে দিয়েছে যে জাতীয় নির্বাচনের একটা অ্যারাউন্ড যদি বলি 50%, যেটা আগে 50-50 ধারণা করা হতো, সেটা মার্জিনটা অনেকটা কমে গিয়েছে। এভাবে এটা একটা বিশেষ প্রভাব। তার মানে তোমার মতে জাতীয় নির্বাচনের একটা বিশাল প্রভাব ফেলবে? অবশ্যই। ধন্যবাদ তোমাকে। এবার আমি জানতে চাচ্ছি আমাদের আরেকজন রাজনীতিবিদ, জামাত ইসলামের রাজনীতি করেন আপনি, আপনার কি মনে হয় এই নির্বাচন দিয়ে কি আপনারা পজিটিভ কিছু আশা করেন আরো আগামী নির্বাচনে? জাতীয় নির্বাচনে এটা কিরকম প্রভাব বিস্তার করবে? জি, ধন্যবাদ আপনাকে। এই ঘটনায় জাতি আসলে চোখ কান খুলে গেছে যে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন, মানুষের যে প্রত্যাশা সেটা
মানুষের একটা প্রত্যাশার প্রতীক এবং প্রাপ্তি আমার কাছে মনে হয়েছে, যেটা মানুষের একটা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। সেই জায়গা থেকে মানুষের ভিতরে এখন মানুষ অন্যায়কে অন্যায় হিসাবে বুঝতে শিখেছে। বৈষম্যের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে যে সংগ্রাম আমাদের তরুণ প্রজন্ম করেছেন 5 আগস্টে, এবং তারা আলহামদুলিল্লাহ তরুণ প্রজন্ম তারা খুবই সোচ্চার এবং তারা এই ব্যাপারে নো টলারেন্স, যে অনিয়মের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে তারা সবসময় অ্যালার্ট। তো সেই জায়গা থেকে এটা কিন্তু জাতির উপর একটা বিশাল একটা প্রভাব, সাইকোলজিক্যাল বড় প্রভাব তৈরি হয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে মানুষ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে এবং ভালোর পক্ষে, যার দ্বারা সমাজ ভালোভাবে পরিচালিত হবে, যা বাংলাদেশ জামাত ইসলামী, আমাদের 3টি মন্ত্রণালয়, আমাদের জনাব মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মাহমুদ মুজাহিদ ভাই 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন, যাদের বিরুদ্ধে 1টি টাকাও দুর্নীতি খুঁজে পাওয়া যায়নি। সেটা মানুষ আমাদেরকে সমাজে, আমরাও সমাজে বসবাস করি, সমাজ আমাদের কাছ থেকে দেখি যে এখানে আমাদের ব্যক্তি দ্বারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, তারপরে দুর্নীতি, তারপরে মাদক, মানে এরকম কোনো পরিবেশ আমাদের কোনো নেতা কর্মীদের ভিতরে এটা পাওয়া যায়নি। সেই জায়গা থেকে আগামী দিনের বাংলাদেশটাকে একটি সুন্দর বাংলাদেশ, ঐক্যের বাংলাদেশ এবং সবার জন্য বসবাসযোগ্য একটি মানবিক বাংলাদেশ গঠন করার জন্য মানুষ মনে করে একটি সৎ এবং দক্ষ এবং আমাদের যোগ্য নেতৃত্বের একটা প্রয়োজন। আপনারা আগামী নির্বাচনে যদি জাতি আপনাদেরকে নির্বাচিত করে, মেজরিটি পান, আপনারা কি রাষ্ট্র পরিচালনায় সক্ষম হবেন বলে মনে করেন? ইনশাল্লাহ আমরা আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের সম্মানিত আমিরে জামাত, এখন শুধু আমিরে জামাত নয়, উনি বাংলাদেশের মানুষের একজন নেতা হিসেবে পরিচিত, জাতীয় নেতা পরিণত হয়েছেন আলহামদুলিল্লাহ, এবং পুরো 18 কোটি মানুষের একটা হৃদয়ের স্পন্দন হিসেবে পরিণত হয়েছেন। এবং তরুণ সমাজ, যুব সমাজ এবং আমাদের সামগ্রিক কর্মকাণ্ডে আলহামদুলিল্লাহ আমাদের আমিরে জামাতের বক্তব্য সব বিষয়ে যেভাবে মানুষের একটা পজিটিভ সেন্টিমেন্ট যে বাংলাদেশটা যদি একবার, আমরা তো অনেকে তো 54টা বছর তো অনেকভাবে দেখার সুযোগ পেয়েছে, 1 বছর যদি জামাতকে দেখে, এমন না যে এটা আজীবন থাকবে। তো মানুষের প্রত্যাশাও দেখলাম যে আমরাও রাস্তাঘাটে ঘুরি, বিভিন্ন সময় রিক্সা, পরে হচ্ছে কুলি মজুরদের সাথে দেখা সাক্ষাৎ হয়, তখন তাদের আবেগটা এরকমই যে সবাইকে দেখলাম, একবার আমরা জামাতকে দেখি। তো সেই ধারাবাহিকতায় যদি তৈরি হয়, আমরা ইনশাল্লাহ আমাদের আমির জামাতের বক্তব্য শুনছেন যে আমাদের কেউ ট্যাক্স বিহীন গাড়িতে মানে যেটা এমপি হিসাবে গাড়ি নেবেন না, গাড়ি নিব না, প্লটও নেব না, আর হচ্ছে আমাদের এই যে বরাদ্দ হবে সেটা আমাদের ব্যক্তির হাতে খরচ হবে না, এটা আমাদের সরকারিভাবে মানে খরচটা হবে, সেটা একবারে মানুষ দেখতে পাবে আয়নার মতো, যে বিলবোর্ড লাগানো থাকবে যে এখানে কত টাকা বরাদ্দ হয়েছে, জনগণের কল্যাণে কতটুকু হয়েছে, কি গ্যাপ হয়েছে, সবগুলো মানুষ চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, এটা মানুষ প্রমাণিত হয়েছে যে এই দল কখনো এটা করে নাই। আচ্ছা, এটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে। আচ্ছা, আমরা এই পর্যায়ে আমাদের বিশিষ্ট সাংবাদিক এবং অভিজ্ঞ সাংবাদিক, তার রাজনৈতিক আমি বলবো নিরপেক্ষতা নিয়ে তার কাছ থেকে আমি জানতে চাবো যে বৈপ্লবিক পরিবর্তনটা হলো জাতীয় রাজনীতিতে এটার কি ধরনের প্রভাব ফেলতে পারে। স্যার, সবচেয়ে বড় কথা হচ্ছে যে গতকালকে 80% ভোটার ভোট দিতে গিয়েছে। এটা প্রমাণ করে যে বাংলাদেশের মানুষ আসলে ভোট দিতে চায়, দীর্ঘদিন ভোট দিতে পারেনি। সুতরাং বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, এটা একটা বড় জিনিস, এটাকে মনে রাখতে হবে। এবং নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্র উত্তরণ করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এখানে বিএনপি যে দাবিটা প্রথম থেকে করে এসেছিল, যেটা জামাত ইসলামের দাবিটাকে মানেনি, এখনো বলছেন যে এটা না হলে, এটা না, ওটা না হলে আমরা নির্বাচনে যাব না। আমি আশা করি যে কালকের নির্বাচনের পর থেকে জামাতের লোকরাও এটা বুঝতে চায়, মানে তারা বুঝবেন যে আসলে বাংলাদেশের মানুষ অস্থির হয়ে আছে নির্বাচনে যাওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য। এই ভোটটা না দিতে পারার কারণেই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে খুব বেশি হয়েছিল। অর্থনৈতিক কারণটাকে আমি বলবো না, চুরি, আপনার দুর্নীতি, এটা আমেরিকাতেও আছে, এটা পৃথিবীর সব জায়গাতেই আছে, কম বেশি সব জায়গাতেই আছে, চীনেও অত্যন্ত অসম্ভব দুর্নীতি আছে। কিন্তু শেখ হাসিনা যে ভুলগুলো করেছিলেন তা হচ্ছে যে কাউকে কথা বলতে দিচ্ছিলেন না, নির্বাচনে আসতে দিচ্ছিলেন না। সুতরাং মানুষ বুঝতে পারছিল না যে মানে তার রিপ্রেজেন্টেশনটা কোথায়। সুতরাং কালকের নির্বাচনটা এই দ্বারটা খুলে দিয়েছে। আমি এইটাতে এখন দেখা যাবে যে একটা শক্ত যুক্তি বা ভিত্তি দাঁড়াবে যে আসেন, নির্বাচনে আসেন। সেখান আমি আবারও বলি, যেই দল ক্ষমতায় আসুক, কালকে যারা নির্বাচনে ছিল তারা প্রত্যেকেই কিন্তু জুলাই আন্দোলনের সহযোগী।
এমনকি যারা এই যে আপনার মেঘমল্লার বসু যাদেরকে নিয়ে এনাদের এত অনেক সমালোচনা আছে জামাত ইসলামের, ওনারাও জামাত ইসলামকে সমালোচনা করেন, কিন্তু তারা কিন্তু একই সাথে আন্দোলন করেছেন এক একবার এক একজনকে। সুতরাং এখানে তো আপনার ব্যক্তিগত রেষারেষির আমি মনে করি বা কোনো কিছু নাই, আদর্শিক ভিন্নতা থাকতে পারে, এটাই তো হওয়া উচিত। হ্যাঁ সেটা থাকতে পারে। কালকে সেটাই হয়েছে যে এখানে ছাত্রদল হেরে গেল না কি হলো, ছাত্রদলের জন্য একটা আমি মনে করবো যে একটা শিক্ষা হয়েছে, বিএনপির জন্য একটা শিক্ষা হয়েছে। তার কারণ আমি একজন নিজে বিএনপি সমর্থক হয়ে দুঃখের সাথে দেখছি যে যেই অপবিশ্বাস আপনার আওয়ামী লীগের আপনার কি বলবো পা চাটা একজন মানুষের মতো ছিল, তাকে বিএনপির একটা জায়গায় আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানে দল যেদিন জন্ম হয় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে স্থানীয় বিএনপির নেতারা গরু জবাই করছে। তারপরে আরেকজন বিতর্কিত মহিলা এই যে ডক্টর সাবরিনা, তাকে আবার বিএনপির একটা অংশ নিয়ে যাচ্ছে আমাদের জিয়াউর রহমান সাহেবের মাজারে, তিনি নাকি নির্বাচনের জন্য কাজ করবেন। এই সমস্ত বিতর্কিত জিনিস বিএনপির অন্ততপক্ষে বিএনপি যে দূরে সরে আসা দরকার, শিক্ষাটা গতকাল থেকে মনে হয় কিছুটা পেয়েছে। আরেকটা তো আগে আমি বলেছি যে ওই সমস্ত ইস্যু যেগুলো বামপন্থীদের ইস্যু, মস্কোপন্থী বামপন্থীদের ইস্যু, নর্থ চীনপন্থী বামপন্থী, দুইটা ভাগ আছে স্যার। জি, ওদের ইস্যু হলো আমাদের বাংলাদেশে আমি বলবো যে যত সমস্যা তৈরি হয়েছে তার 90% সমস্যা হচ্ছে মস্কোপন্থী বামপন্থীরা তৈরি করেছে, সব দলের মধ্যে ঢুকে সবাইকে পচিয়েছে। রোজ তাই আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার, এটাও আমি বলতে শুনেছি মানুষকে যে শেখ মুজিবের পতনের অন্যতম কারণ হলো এই বামপন্থীরা। অবশ্যই স্যার, এবং মনি সিং কমরেড, হ্যাঁ হ্যাঁ, তাকে বাকশালের উপদেশ দেয় কমরেড মনি সিং। গণতান্ত্রিক আন্দোলন করে যে সারা জীবন কাটিয়ে দিল, জেল জুলুম খাটলো, তাকে শেষ জীবনে এসে এক দলীয় এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ বানিয়ে দিল এই কমিউনিস্টরা। আমি লেখায় পড়েছি, একটা খুব গুরুত্বপূর্ণ লেখা ছিল সেখানে, একইভাবে অনেকেই বলে যে যখন তার পতনের পর জেনারেল জিয়াউর রহমানের যে জাতীয়তাবাদী দলের ভিতরেও তাদের একটা বিশাল গ্রুপ ঢুকে গিয়েছিল, এটা ঢুকে গিয়ে জেনারেল জিয়াকে, যে সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই জায়গাটা থেকে সরিয়ে এনে অনেকটা জনগণই সকল শক্তির উৎস, এই ধরনের একটা কিছু আমি শুনেছি, লেখাটা পড়েছি আর কি, সেখানেও তাদের প্রভাব ছিল। তারপরে ঠিক এরশাদের পতনের পিছনেও তাদের একটা বিশাল অবদান ছিল, তাদের সংশ্লিষ্টতা। আবার হাসিনার একমাত্র খালেদা জিয়ার টেনিউরে তারা কোনো সুবিধা করতে পারেনি। হাসিনার এই 17 বছরে বামপন্থীরা ওতপ্রোতভাবে হাসিনার সাথে জড়িত। স্যার আপনি কিভাবে বলছেন বেগম জিয়ার সময় সুবিধা করতে পারেনি? আপনি যদি শিল্প সংস্কৃতি মিডিয়া দেখেন, আচ্ছা, আমি 35 বছর সাংবাদিকতা করি, আমি অনেকগুলি দৈনিকে কাজ করেছি, আমার চোখের সামনে দিয়ে আমি দেখেছি যে এ দেশে কতগুলো এই যে আপনার মিডল ক্লাসের কতগুলো ইউটোপিয়ান জিনিসপত্রকে না মানে সামনে নিয়ে আসার জন্য তাদের কি এক একটা রাষ্ট্রের চিন্তা করেন, যেই রাষ্ট্র পৃথিবীতে কখনো হবে না, তারা সেই ধরনের পত্রপত্র এখনো চলছে। আপনার এদের যে বিভিন্ন ন্যারেটিভ তারা তৈরি করে আমাদের সমাজের জন্য, তারা বিভিন্ন জনের সাথে এই যে যেটা নিয়ে আমি প্রথমে বলছিলাম যে এই যে রাজাকার ইস্যু, আপনার এই যে এনাদেরকে যদি আমি মনে করি যে ওনার জন্ম 71-এর পরে, আমাদের জন্ম তো 71-এর আগে, আমাদের জন্ম তো আমি তো 65 সালের জন্ম, আমাকে নাইলে কেউ আমার রাজাকার না বলে আপনাকে হয়তো বলতে পারে স্যার, মানে আপনার বয়স আমার থেকে বেশি। কিন্তু এই যে ইস্যুগুলোকে টেনে নিয়ে এগুলো কাদের? আপনি খুঁজে দেখেন এই যে ছাত্র দলকে এই যে নির্বাচন, যে ওরা 20 দিন আগে প্রস্তুতি নিয়েছে, এরাও তো বাচ্চা স্যার, আপনাকে বুঝতে হবে। এখন বিএনপির যেই নেতৃবৃন্দ এদের মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছে, তোমরা এদিকে থাকো, এটা বলো, দ্যাট ওয়াজ দ্য ডিজাস্টার। আপনি জুলাই বিপ্লবের যে এসেন্সটা ছিল, স্পিরিটটা ছিল, আপনি জুলাই বিপ্লবের সেই স্পিরিটটা হচ্ছে যে এনারা আমাদের শত্রু না, আমরা ওনাদের শত্রু না। কিন্তু কথাটা হচ্ছে যে আপনি যদি এখন আবার এই ব্যাক টু স্কোয়ার ওয়ানে নিয়ে যান, তাহলে কি হবে? এখন এইটা হচ্ছে এই বামপন্থীদের কেরিশমা, তাও মস্কোপন্থী বামপন্থীদের কেরিশমা। এরা আমাদের সংস্কৃতির মধ্যে এসে বাঙালি মুসলমানের যত সংস্কৃতি আছে সমস্ত কিছু নষ্ট করতে চায়। এরা আমাদের ইতিহাসকে নষ্ট করতে চায়, আগের ইতিহাসকে। এদেরকে আপনি জিজ্ঞাসা করবেন সোহরাওয়ার্দী সাহেবের কথা, সেখানে তার কথা নাই। আবুল কালাম শামসুদ্দিনের কথা নাই, আবুল মনসুর আহমেদের কথা নাই। এখানে আপনি আগেকার সেই আমাদের যে নবাব সলিমুল্লাহ সাহেবের কথা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমি একটা পোস্ট দিয়েছি, আমি এই যে শিবির যে জিতেছে তাদের কাছে আমি দাবি করেছি যে নবাব সলিমুল্লাহর দেওয়া জায়গায় নবাব সলিমুল্লাহ যে ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছে, এখানে আমি এখন থেকে দেখতে চাই যে তার জন্মদিন পালিত হবে।
আমি নিজেও টিএসসি আচ্ছা, তে আমি গিয়ে কিন্তু বক্তৃতা আমি দিয়েছি কিন্তু এটার ধর্মীয় উপরে। রাজনীতিকে ব্যক্তিগতভাবে কখনো সমর্থন করি না, আমি সমর্থন করি না, কিন্তু আমি তার বিরোধিতাও করি না। আমার কথা হচ্ছে তারা আমার ক্ষতি করবে না, আমিও তার ক্ষতি করবো না। রাইট, তারা গণতান্ত্রিক ভাবে থাকবে, আমার বাংলাদেশের নাগরিক তারা, আমিও বাংলাদেশের নাগরিক। এদেশের যদি নিরাপত্তার প্রশ্ন আসে তখন উনি কি ভাবলো আমি কি ভাবলো তা যায় আসে না, আমরা সবাই একসাথে আছি। ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে কিন্তু এখানে আমার একটা অবজারভেশন আছে জি। স্যার, সেটা হচ্ছে দেশীয় রাজনীতিতে এই দুজন যা বললেন প্রভাব অনেক সময় ঠিকমতো ভাবে পড়ে না। যেমন আপনি যদি লক্ষ্য করেন, আপনি চার্চিলের কথা তো নিশ্চয়ই জানেন। চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেভাবে নেতৃত্ব দিয়েছিলেন মিস্টার ব্রিটেনের চার্চিল। এবং আপনার ইউরোপের, ইউরোপে তার পরবর্তী নির্বাচনে ইনি পরাজিত হয়েছেন। পরাজিত হয়েছেন। হ্যাঁ, Yes. সুতরাং খাটে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে কখনোই যে বিএনপি সবসময় ছিল তাও না। ওখানে ছাত্রমৈত্রী ছিল, আমরা যখন মানে ইউনিভার্সিটি মানে আর্মিতে গেছি তখন জি। ছাত্রমৈত্রী ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, চিটাগাঙে শিবির ছিল শুধু। এখন এগুলা হ্যাঁ একটাই হতে পারে, সেটা হচ্ছে যে বিএনপির একটা আক্কেল হয়েছে। এই আক্কেলটা হওয়ার পরে যদি আক্কেল হইছে না হবে স্যার। এটা থেকে আক্কেল তাদের হতে হবে। হতে হবে। তার কারণ হচ্ছে আমার আমার ব্যক্তিগত বিশ্বাস হচ্ছে যে বাংলাদেশে যদি বিএনপি না থাকে, বাংলাদেশে যদি জাতীয়তাবাদ না থাকে, তাহলে বাংলাদেশের নিরাপত্তা থাকবে না, বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। সুতরাং বাংলাদেশের মানুষের স্বার্থে এদেরকে এই সমস্ত চাঁদাবাজির থেকে দূর করে এনে, এই সমস্ত অপবিশ্বাসদের থেকে দূর করে এনে আমাদেরকে ঠিক পথে রাখতে হবে এবং তারা হয়তো ঠিক পথে আসার চেষ্টা করবে। স্যার আমাকে আরেকটু অনুমতি দেন, তারপরে আমরা বিরতির পরে কথা বলি। স্যার আধা মিনিট স্যার। Okay. সেটা হচ্ছে আমি এনাদের কিছু সমালোচনা করতে চাই। সেই সমালোচনা হচ্ছে আমি যেটা লক্ষ্য করেছি, হয়তো বয়স কম হওয়ার জন্য ছাত্র শিবিরের ছেলেপেলেরা অত্যন্ত নোংরা ভাষায় আপনার সাইবার বুলিং করে তাদের প্রতিপক্ষদের। আচ্ছা। এটা যদি ছাত্রদল করে আমি মেনে নিতে রাজি আছি। কেন তারা ধর্মীয় রাজনীতি করেন না? ওনারা যখন করেন তখন এটাকে অন্যরা মনে করে যে এনারা তো ধর্মের, পবিত্র ধর্মের উপর দিয়ে রাজনীতি করেন। আমরা এটা চাই না। আমি ওনার মাধ্যমে এখানে বা দর্শকদের মধ্যে বলতে চাই যে তারা এখান থেকে যেন সরে আসে। আমি একটু বলতে চাই যে আপনার কথায় এটার উত্তরটা যে- পরে দিবেন। না একটু পরে বলি ফেলি উত্তরটা, যেহেতু- এটা খুব গুরুত্বপূর্ণ উত্তর, আমরা পরে নিব। সুপ্রিয় জি। দর্শক, আমরা আরেকটি বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগতম মুক্তির কথা অনুষ্ঠানে। আমরা এবার নিয়ে যাব আপনাদেরকে নেপালে, আমাদের প্রতিবেশী দেশ এবং হিমালয়ের দেশ, এভারেস্ট শৃঙ্গের দেশ নেপাল। সেই বৈপ্লবিক পরিবর্তন ঘটে গেল, আমাদের বাংলাদেশকেও বহুগুণে ছাড়িয়ে তারা সেই পার্লামেন্ট ভবনে আগুন লাগিয়েছে। সেই বাধ্য হয়ে প্রধানমন্ত্রী পলায়ন করেছে হেলিকপ্টার দিয়ে, রাষ্ট্রপতি পলায়ন করেছে এবং সেনাবাহিনী প্রধান এখন দেশের দায়িত্ব গ্রহণ করেছেন। কেন ঘটলো, হঠাৎ করে কি হলো এবং কিভাবেই এত সাকসেসফুলি তারা এই কাজটা করতে পারলো, আমরা জেনজির কাছেই যাই প্রথমে। জেনজি, সবাইকে ধন্যবাদ। আবার ভারতের আধিপত্যবাদ, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ভারত, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ, এমনকি পাকিস্তানেও তাদের আধিপত্য রাখতে চেয়েছে নানাভাবে। ভারত যেই দল ক্ষমতায় এসেছে প্রত্যেকটা দেশে ইন্ডিয়াকে ইন্ডিয়াকে বুঝতে হবে যে তারা চাইলেই এই সমস্ত দেশের ইন্টারনাল পলিটিক্স অর্থাৎ অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করলে সেই দেশের জেনজি মেনে নিবে না। এটা শ্রীলঙ্কাতে যখন হয়েছিল তখন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তখন তারা বলছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হবে না। হয় নাই? হয়েছে। জেনজি যাদের বয়স যদিও আমরা বলি 14 থেকে 35, এই জেনজির চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন ধরনের। জেনজি কখনোই রাজনীতি যেটা 1950-এর দশক থেকে 90-এর দশক পর্যন্ত ছিল বাংলাদেশে, সেটার সাথে এই যে 21শ শতাব্দীর রাজনীতি আকাশ পাতাল ডিফারেন্স। কারণ এই যে নেপাল বলি, শ্রীলঙ্কা বলি, পাকিস্তানে পর্যন্ত বাংলাদেশ বাংলাদেশ বলে ইমরান খানের পক্ষে তারা স্লোগান দিয়েছে জেনজি। তো এই কথাটা মাথায় রাখতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তেই, সেটা নেপাল হোক, এখন হচ্ছে গ্লোবাল ভিলেজ। পৃথিবীতে আমার দেশে যা হচ্ছে সেকেন্ডের ভিতরেই পৃথিবীর অন্য প্রান্তে সেটা মানুষ জানে। উত্তর মেরুতে জানতে পেরেছে, দক্ষিণ মেরুতে জানতে পেরেছে। সেকেন্ডের ভিতরে জানতে পারে। ইন্টারকানেক্টেড অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্ট গ্লোবাল ভিলেজ, গ্লোবাল ওয়ার্ল্ড। সো দ্য ওয়ার্ল্ড অ্যাট দিস টাইম ইজ সো মাচ কানেক্টেড। যদি আমি বলি নেপালের স্বৈরশাসক, শ্রীলঙ্কার স্বৈরশাসক, এমনকি বাংলাদেশে কেউ যদি সামনের দিনগুলোতে স্বৈরশাসক হতে চায় যে কোনো ফর্মে, সেটা কি ধর্মীয় উগ্রবাদ হিসেবে আসুক, সেটা সেকুলার উগ্রবাদ হিসেবে আসুক, বা তথাকথিত লিবারাল ডেমোক্রেট হিসেবে আসুক, কোনোভাবে স্বৈরতন্ত্র বাংলাদেশের জেনজি মেনে নিবে না।
সেটাই হচ্ছে নেপাল থেকে পাওয়া শিক্ষা। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ জেনজি আহমেদ সৈকত। এবার আমরা জামাত ইসলামের নেতা, প্রাক্তন শিবির নেতা ডক্টর মোবারক হোসেনের কাছ থেকে জানতে চাই, এই যে একটা বিশাল সফলতা জেনজিদের, তারা মাত্র কয়েকজনকে হত্যা করার পরপরই তারা বৈপ্লবিক একটা পরিবর্তন আনলো। আপনারা কিন্তু পারেননি বাংলাদেশে, তারা সেটা করেছে। আপনাদেরকে রাষ্ট্রপতি রাখতে হয়েছে, আরো অন্যান্য সংবিধান রাখতে হয়েছে, সবকিছু রাখতে হয়েছে। এটা কি দৃষ্টিতে দেখেন এবং তাদের সফলতা কতটুকু, ভবিষ্যতে কি হতে যাচ্ছে নেপালে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমাদের বিজ্ঞ আলোচক একটা বিষয় উত্থাপন করছেন, এটা আমরা এটা আপনি জবাব দিতে যাচ্ছেন? জি জি জি, আচ্ছা। এটা হচ্ছে যে আমাদের সম্মানিত আমিরে জামাত এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সবার কাছে নির্দেশনা আছে যে কেউ গালি দিলে তার বিপরীতে আমরা গালি না দেওয়া, এবং আমাদের প্রত্যেকটা জনশক্তির কাছে মেসেজটা দেওয়া আছে। তো এরপরেও কিছু জিনিস, যেমন আমাদের হয়তো সংগঠন ভালোবাসেন, আমাদের সংগঠনের মানে অন্তর্ভুক্ত না, অথবা তার আবেগ প্রবণ কিছু লোক থাকতে পারে, এরকম কিছু দুই একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই জন্য আমরা মানে এই বিষয়টাকে মানে কন্ট্রোল করার বিষয় থাকে না অনেক সময়। তবে আমাদের করা নির্দেশনা আমিরে জামাত এবং ছাত্র শিবিরের উপর থেকে নির্দেশনাটা আসছে যে আমরা আমাদের কাজ করে যাব, আমরা দেশের জন্য কাজ করে যাব, আমরা দেশের ভালোর জন্য করব, মানুষের জন্য কাজ করব, এটা আমাদের নির্দেশনা। তো দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে আসছেন, এটা একটা মানে যে এটা হচ্ছে যে বর্তমান যুগটা একটা টেকনোলজিক্যাল যুগ। তো সেই জায়গা থেকে ওয়ার্ল্ডের কোনো কিছু, যেটা আমাদের আগের আলোচক সুন্দরভাবে কথা বলছেন, যে এটা যে জেনজি বর্তমানটা হচ্ছে তারা খুবই চৌকুশ এবং তারা আপনি সেনসিটিভ, মানে আপনি মুহূর্তের ভিতরে তাদের ভিতরে একটা আবেগ তৈরি হয়ে যায়। যেমন মূল কারণটা আমি যেটা বুঝলাম, যে এখানে তাদের সোশ্যাল মিডিয়াকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল নেপালে, এটাতে জেনজি একটা বিশাল প্রভাব তৈরি হয়েছে যে এখন বর্তমান যুগটা হচ্ছে টেকনোলজি যুগ, আপনি এটাকে বন্ধ করে দিয়ে এটা কিভাবে সম্ভব? তো এইটাতে কিন্তু বিশাল একটা প্রভাব তৈরি হয়েছে। এখানে প্রায় 19 জনের মতো মানুষও নিহত হয়েছেন যতটুকু আমি তথ্য পেয়েছি। এবং এখানকার যে ওভারঅল পরিস্থিতি, আসলে যেটা মূল বিষয় হচ্ছে যে একটা জাতিকে দামিয়ে রাখা যায় না, অন্যায়ভাবে নির্যাতন করে জুলুম করে কাউকে দামিয়ে বেশি দিন রাখা যায় না। সেটার একটা প্রমাণ কিন্তু আমরা এর আগে শ্রীলঙ্কায় দেখেছি, তারপরে এখন আমরা নেপালে দেখলাম, বাংলাদেশেও আমরা একটা চিত্র দেখলাম। তো সেক্ষেত্রে ভারতের অনেক কিছু শিক্ষার আছে এখানে। ভারত আবার হারালো তার ফিল্ড, আবার ফিল্ড এবং ঘরের পাশে তারা হারিয়েছেন, এবং ওনাদের আশেপাশের পরিবেশটা তো ওনারা কোথাও ধরে রাখতে পারেন নাই। তো ওনাদের যে একটা মানে এমন একটা তাদের অভিযোগহীন হয়ে যাচ্ছেন দিন দিন, তাদের অনেক শিখার আছে। এবং এখানে তাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে না? হ্যাঁ, প্রায়শ্চিত্ত করতে হবে। এবং চীন এবং পাকিস্তান ঐক্যবদ্ধ তারা, এবং তারা যেভাবে মানে নিজের মতো করে তারা দেশকে পরিচালনা করা মনে করতেছেন যে আমরা হয়তো বাংলাদেশকে নিয়ন্ত্রণ করলাম, নেপালকে করলাম, শ্রীলঙ্কাকে করলাম, মালদ্বীপকে করলাম। আসলে এটা নিয়ন্ত্রণের বিষয় না। তোমার ইন্টেলেকচুয়াল পাওয়ার থাকলে, তোমার যদি সেরকম ক্যাপাসিটি থাকে, ঐক্যের ক্যাপাসিটি থাকে, মানুষের স্বাধীনতা দিয়ে মানুষকে মন জয় করে একটা মানুষকে পরিচালনা করতে হবে। তারা চায় যে জোর করে মানে আপনার পেশিবাদী কায়দায় একটা দেশকে তারা নিয়ন্ত্রণ করতে, এটা তারা প্রত্যেকটা পথে তারা ব্যর্থ হচ্ছে। অনেক ধন্যবাদ ডক্টর মোবারক। এবার আমি আবুরুস, সাংবাদিক, তোমাকে দুটো প্রশ্ন করবো আমি। একটা তো নেপাল নিয়ে বলবাই তুমি, তারপর একটা বিশাল ঘটনা গতকাল ঘটে গেল কাতারের মতো দেশে, সে থেকে ইসরায়েল এসে তারা আক্রমণ করলো অনেকগুলো বিমান নিয়ে, একসাথে একটা টার্গেটে আক্রমণ করে সেখানে নিহত হয়েছে প্রায় 19 জনের মতো। এই ব্যাপারে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, হঠাৎ করে এইরকম একটা পরিবেশে এরকম হলো কেন? দ্বিতীয় প্রশ্নটা আমরা সংক্ষেপে শেষ করবো যেহেতু অনুষ্ঠান শেষ পর্যায়ে, সেটা হলো কোথাও কেউ নেই, সেই একটা নাটকের মতো ইন্ডিয়া তো কোথাও কেউ নেই, ট্রাম্পও তো তাদের 50% দিয়ে এখন একদম মাটির সাথে মিশিয়ে দিচ্ছে, এটাও সংক্ষেপে একটু আলোচনা করবেন স্যার। শুধু আমেরিকার একটা বিষয়, বাংলাদেশে আমরা সবসময় আমেরিকাকে মানে একটা নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখি। আমি নিজে আমেরিকায় থাকি, সুতরাং আমি বলি এবং আমি এগুলো নিয়ে পড়াশোনা করি, আপনি জানেন। ভারতের ব্যাপারটা শুধুমাত্র অন্য দিক থেকে দেখলে হবে না, আমেরিকান পলিসি শিফট হয়েছে, এই জিনিসটা দেখতে হবে। আপনি দেখেন গত পরশুদিন আপনার এই যে অস্ট্রিয়ান একজন, উনি কি বলছেন, একদম প্রিসাইসলি আপনার ম্যাপ দিয়ে বলছেন যে ভারতকে এক্স ইন্ডিয়াতে নিয়ে যেতে হবে, ভাঙতে হবে। এগুলো কিন্তু একদিনের কথা না, এগুলা আমেরিকা বা ইউরোপের ওই চক্রের বাইরে কিন্তু না। আচ্ছা, তারপরে পাকিস্তানের সেনাপ্রধানকে আমেরিকার প্রেসিডেন্ট
মধ্যাহ্নভোজ লাঞ্চের দাওয়াত দিয়েছেন। এটা কিন্তু জাতা ব্যাপার না, একটা সেনাপ্রধানকে একটা দেশের একটা আমেরিকার প্রেসিডেন্ট আপনার ফর্মাল দাওয়াত দিবে। তাকে 1 মাসের মধ্যে উনি দ্বিতীয়বার গিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। এবং পাকিস্তানকে আপনার এই যে যুদ্ধটা হয়েছে ইন্ডিয়ার সাথে, অনেকেই এটাকে বলে ফেলায় যে এটা সব চীনা জিনিস দিয়ে হয়েছে। নো, আপনারা খোঁজ দেন। আমেরিকান অ্যাওয়াক্স, আমেরিকান ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট, আমেরিকার এই যে 140টা যে F-16 বিমান আছে, এই বছরের শুরু থেকে এগুলোকে আপগ্রেড করার জন্য আমেরিকা টাকা দিয়েছে $400 মিলিয়ন। আচ্ছা, আমেরিকার অনেক যন্ত্রপাতি পাকিস্তানের কাছে আছে, এখন ইন্ডিয়া এগুলো নিয়ে খুঁজে পাচ্ছে না, বলতেছে যে এগুলো কোথা থেকে আসলো। আচ্ছা, এগুলো আছে, এগুলো পলিসি শিপ। তার কারণ জিও পলিটিক্স এগুলোর উপরে নির্ভর করে, যে ওই পাকিস্তানের অবস্থানটা কোন জায়গায়। পাকিস্তানে $8 ট্রিলিয়ন খনিজ সম্পদ আছে। গতকালকে আমেরিকার সাথে চুক্তি হয়েছে $50 কোটি খনিজ সম্পদ আহরণ, জাস্ট গতকাল। এটা শুরু। অলরেডি আমেরিকার আপনার তেল যে কোম্পানিগুলো আছে, তাদের বিশেষজ্ঞরা পাকিস্তানের পৃথিবীর 4র্থ বৃহত্তম তেল মজুদ আছে। তাই নাকি? জি, তার মানে তাদের অর্থনীতি কি এগুলাকে চাইনিজদেরকে তুলে দেওয়ার জন্য, সহায়তা করার জন্য বহুদিন পাকিস্তান আমার জানা মতে বলেছে, চাইনিজরা করেনি। এখন আমেরিকা ওখানে হাত দিয়েছে, ঠিক আছে আমরা করে দিব। শুধু আমেরিকাকে নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখলেই হবে না, আমাদের সিকিউরিটির জন্য আমেরিকাকে চিন্তা করতে হবে। আমরা যদি ভারতীয় আধিপত্যবাদ থেকে আমরা দূরে থাকতে চাই, আপনি বলছেন যে এখন শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল সবই হারাচ্ছে, মালদ্বীপও হারিয়েছে, আর পাকিস্তান তো ওদেরকে একটা যুদ্ধ করে নাস্তানাবুদ করেছে। এখানে আমেরিকান যে পলিসিটা আছে এই ব্যাপারে, ইন্ডিয়ার ব্যাপারে, সেখানে তাহলে আমাকে ওর সাথে যোগ দিতে হবে। যদি যোগ না দেই তাহলে কিন্তু আমরা আবার অন্য সাইডলাইন হয়ে যাব, আবেগ দিয়ে যদি যোগ না দিই। এখানে আপনি ফিলিস্তিনি ইস্যু বা অন্যান্য ইস্যুকে মিলিয়ে ফেলবেন না। এটা আমার বাংলাদেশ, আমার নিরাপত্তাটা আগে, আমার অস্তিত্ব আগে, কারণ আমি 3 দিকে একমাত্র ঘেরা ইন্ডিয়া দিয়ে। সুতরাং এটা আমাকে দেখতে হবে। পাকিস্তান তো লিটারাল আপনার তার প্রতিবেশী আছে না, মাত্র আপনার এই যে তার সীমাটা হচ্ছে এরকম লম্বালম্বি লিটারাল, আর আমাদের হচ্ছে এইরকম 3 দিকে। তো পাকিস্তানের যে অন্যান্য আরো সুবিধা আছে, পাশে মুসলিম দেশগুলো আছে, আমাদের কিন্তু কিছু নাই। সুতরাং আমরা এই সুযোগটাকে আমাদেরকে নিতে হবে। আমাদের মানুষকে এটা বুঝতে হবে যে আমেরিকান এখন ইন্ডিয়া নিয়ে পলিসিটা কি। আমি গত কয়েকদিন আগেও আমাদের একজনের বড় নেতা আমার সাথে কথা বলতেছিল, না না ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে আমেরিকা। নো, এটা সত্য না। এই জিনিসটা বুঝতে হবে, আমেরিকান পলিসি এখন ডিফারেন্ট। এই জিনিসগুলো যদি না বুঝি, আমরা একটার সাথে একটা মিলিয়ে ফেলি, তাহলে বাংলাদেশ বিপদে পড়বে। আমরা এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারবো না। আমাদের সুযোগগুলো কাজে লাগাতে হবে, কারণ আমাদের পাশে বারবার বাস্তবায়ন হচ্ছে ওটা আমেরিকান পলিসি। এখন আপনি যেটা আসছেন যে এই যে কাতারে যে আক্রমণটা হয়েছে, এখানে প্রেসিডেন্ট ট্রাম্প আপনার এটাতে ক্ষিপ্ত হয়ে গেছে। আচ্ছা, এবং এইটার মধ্যে আজকে আপনি দেখেন বিবিসির রিপোর্ট, সেখানে বলছে ডিপ্লোমেসি ইন রুইন্স আফটার ইসরায়েল স্ট্রাইকস হামাস লিডার্স ইন কাতার। এন্ড প্রেসিডেন্ট ট্রাম্প সে খুব ক্ষিপ্ত হয়ে বিবৃতি দিয়েছেন, ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল। তার কারণ ওখানে মার্কিন আপনার এবং কাতার এদের সহযোগিতায়, আপনার মধ্যস্থতায় ওখানে একটা আলাপ আলোচনা হচ্ছিল। এখন নেতানিয়াহু সাহেব হচ্ছেন কি, উনি হচ্ছেন এই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের এই আরএসএস এর মতো একটা উগ্র মস্তিষ্ক। উনি আমেরিকাকেও বিপদে ফেলে দিচ্ছেন, উনি সবাইকে বিপদে ফেলে দিচ্ছে। এমনকি আপনার মনে হয় ইসরায়েলি কি লাখ লাখ লোক জেরুজালেমে, তেল আবিবে মিছিল করছে না, এগুলোর বিরুদ্ধে মিছিল করছে, তারও এগুলোর থেকে বেরোতে চাচ্ছে। কিন্তু হয় কি, এ ধরনের লোকরা একটা ওই যে নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য আমাদের যেমন শেখ হাসিনা করেছেন, ইনিও তাই। ধন্যবাদ আমার স্নেহের আবু রুশ, ধন্যবাদ ডক্টর মোবারক, এবং ধন্যবাদ জেনজিকে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ দুটি বিষয়ে গভীরভাবে আলোচনা করলাম। তবে মুক্তির কথা অনুষ্ঠানে আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদেরকে, আমরা যে কোনো মূল্যে এই দেশের মানুষকে বারবার মুক্তির পথ দেখাতে চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং আশা করি ইনশাল্লাহ এক সময় না এক সময় আমরা সফলতা অর্জন করতে পারবো এদেশের খেটে খাওয়া মানুষদের মুক্তির জন্য। আল্লাহ হাফেজ।